This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চোখের জলে প্রিয় বাবিনকে বিদায়। কেওড়াতলা শ্মশানের পথে রাহুলের দেহ। শেষ যাত্রায় অসংখ্য অনুরাগীর ভিড়। রাহুলকে শ্রদ্ধা টলিপাড়ার তারকাদের। শুধু কি তারাই? তার কাছের মানুষরা, তার স্কুলের বন্ধুরা, তার প্রতিবেশীরা সকলেই এখন হাজির রাহুলেরকে শেষবার দেখার জন্য। রাহুলের বাড়িতে যান বাম তৃণমূল নেতৃত্ব। ছবিগুলো আমরা দেখাচ্ছি এক এক করে। যে পরিস্থিতি, যে ছবির দেখার জন্য কেউ তৈরি ছিল না, সকলেই শোকে এই মুহূর্তে ভেঙে পড়েছেন। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, আমি তাদের থেকেই সমস্ত খবর নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমাদের সঙ্গে সায়ন্ত এবং সুশোভন রয়েছে। আমি একটু সায়ন্তর কাছে আগে যেতে চাইবো। সায়ন্ত, এখন মানে রাহুলকে কখন নিয়ে যাওয়া হবে কেওড়াতলায়? দেখো, 4:19 নাগাদ 6/88 এই আবাসন থেকে শেষবারের মতো বেরিয়ে গেল আদরের বাবিন, অর্থাৎ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তবে এবার তিনি হেঁটে নয় বা সশরীর নয়, বেরোলেন মরদেহ বা শববাহী গাড়িতে, যা কিন্তু কেউ কখনো আঁচও করতে পারেনি। এত তাড়াতাড়ি তিনি চলে যাবেন সবাইকে ছেড়ে। এবং এখানে দেখতে পাচ্ছ, অর্ঘ্যকে বলবো ছবিটা দেখানোর জন্য, যে ইতিমধ্যেই কেওড়াতলা শ্মশানের দিকে তার শববাহী গাড়ি রওনা দিয়ে দিয়েছে, যার সঙ্গে টালিগঞ্জে বিভিন্ন কলাকুশলীরা যেমন রয়েছে, বিভিন্ন নেতৃত্ব যেমন রয়েছে, তেমনই সাধারণ মানুষ, বহু মানুষ গিয়েছে। এবং তারপরও এখানে কিন্তু সাধারণ মানুষ অপেক্ষা করছেন, তারা দাঁড়িয়ে রয়েছেন এই তার রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই। তার জনপ্রিয়তা বা তার এলাকার মানুষ হিসাবে রাহুলের সঙ্গে কিন্তু প্রত্যেকের যোগাযোগ ছিল। কারণ শুধুমাত্র যে তিনি টলিউড শিল্পী ছিল তা কিন্তু নয়, তিনি ভালো লেখক ছিলেন, সুবক্তা ছিলেন, এমনকি মানুষের সঙ্গে মেলামেশা করতেন। যে কোনো মানুষের অনুষ্ঠানে তিনি যাওয়ার চেষ্টা করতেন, তিনি যেতেন, পৌঁছতেন, তাদের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতেন। এই বিজয়গড়েই তার যাবতীয় কাজকর্ম এখান থেকেই শুরু। এবং যে কারণে সাধারণ মানুষ কিন্তু আদরের বাবিনকে ছোট থেকেই চেনে। মানুষের সঙ্গে তার যোগাযোগ ছিল অত্যন্ত শিকড় পর্যন্ত, গভীরে গিয়ে পৌঁছেছিল তাদের মধ্যে যে দুবড়কে প্রতিবেশী যারা ছিলেন তাদের সঙ্গে সম্পর্ক, যারা আশপাশের মানুষ ছিল তাদের সঙ্গে সম্পর্ক, প্রত্যেকের সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রাখতেন রাহুল। এবং ইস্টবেঙ্গলের ভক্ত ছিলেন, আর্জেন্টিনার ভক্ত ছিলেন, যে কারণে এই দুটি খেলা হলে কিন্তু এখানে যারা পাড়ায় খেলা দেখা হতো, পাড়ায় যারা খেলতো তাদের সঙ্গে মিলেমিশে তিনি খেলা দেখতেন। সব মিলিয়ে সেই আদরের বাবিন চলে গেলেন। ঠিকই, কতটা আদরের ছিল এই সকলের বাবিন আর বোঝা যাচ্ছে শান্ত, কারণ তুমি বললে শেষবারের মতো বিদায় জানিয়েছে, কিন্তু এখনো দেখো কত লোক তার বাড়ির সামনে এখনো দাঁড়িয়ে রয়েছে, বিশ্বাসই করতে পারছেন না তারা। আর যেটা শান্ত বলছিল, কেওড়াতলা মহাশ্মশানে আমি অবশ্যই যাব, কারণ সুশোভনও সেখান থেকে অপেক্ষা করছে, আর কিছুক্ষণের পর রাহুলের মরদেহ সেখানে পৌঁছবে। কিন্তু দেখুন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু নিয়ে অনেকগুলো প্রশ্ন, তার সহকর্মীরাও ওই প্রশ্নগুলো তুলেছেন। এক এক করে শুনবো কে কি বলেছেন। যারা ওকে চিনতেন প্রত্যেকের লস। সাধারণত এত ভালো মানুষ ইন্ডাস্ট্রিতে, তার উপরে শিক্ষিত, খুবই বিরল ব্যক্তিত্ব ছিল, আমাদের মনে থাকবে। এমন একজন অ্যাক্টর, ছোট্টবেলা থেকে ওই হাসি, অমলিন হাসি মুখটা দেখেছি ওর, সেই হাসি অটুট রয়েছিল। এমন একজন স্পষ্টবাদী, সাহসী অভিনেতা, এমন একজন পড়ুয়া ইন্টালেকচুয়াল অ্যাক্টর, যে কিনা পপুলারও, সে চলে গেল অকালে। আউটডোর করতে গেলে অনেক সময় সমস্ত নিয়মবিধি নানান কারণেই করা হয় না, কিন্তু তার কতটা পরিমাণ রিস্ক নিয়ে কি শট নেব সেটা অবশ্যই যারা শুটিং করছেন তাদের ওপর নির্ভর করেন। পেট থেকে জল বার করার, লাংস থেকে জল বার করার যে টেকনিক্স, সেরকম কি কোনো লোকজন ছিল ওখানে? যারা নুলিয়া সম্প্রদায়ের এবং যারা মাঝি, তারা তো এরকম ঘটনা তো ঘটে, তারা তো বাঁচায় মানুষকে। রাহুল কেন বাঁচল, এটার প্রশ্ন থেকে গেল।
সমাজ, রাজনীতি সবটাকে নিয়ে বিস্তর চলাচল ছিল। বলতে গেলে অজাত শত্রু ছিল ও। যুক্তিবাদী, স্পষ্ট কিন্তু সহজ। শুটিংয়ে নিরাপত্তা আমাদের তেমন করে থাকে না টলিউডে। প্রযোজনা সংস্থা থেকে শুরু করে চ্যানেল, তারা দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রযোজক এবং যারা টলিউড ইন্ডাস্ট্রির মাফিয়া টাফিয়া অনেক কিছু শুনি টুনি, অনেককে বলা টলা হয়, যারা আঙুল তুলে বলে দেন কে কাজ করবে আর করবে না, তারা অনেক বিষয় স্ট্রাইক ফাইক করে দেওয়ার ক্ষমতা রাখেন, পেটের ভাত কেড়ে নেবার ক্ষমতা রাখেন শিল্পী বা টেকনিশিয়ান ভাইদের। তো যারা এত কিছুর ক্ষমতা রাখেন তারা চুপ কেন এই বিষয়ে? অনেকগুলো প্রশ্ন তো উঠে যাচ্ছে, সেটাকে সমাধান করবার আছে। যাই হোক, রাহুল ফিরবে না, কিন্তু আর যাতে কাউকে রাহুলদের মতো না হয়, আমার কোনো টেকনিশিয়ান ভাই বা কোনো শিল্পীকে তা দেখতে হবে। রাহুলের যারা সহকর্মী, যারা কাছের বন্ধু, তাদের কথা শুনছিলাম আমরা। একসঙ্গে এই মুহূর্তে কেওড়াতলা শ্মশানে আমরা নজর রাখবো, তার কারণ আমাদের দুই প্রতিনিধি সেখানে রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই রাহুলকে সেখানে আনা হবে। আমি একটু সুশোভনের কাছে চলে যেতে চাইবো। সুশোভন, আমরা জানি রাহুলের একটু আগে রুদ্রনীলের একটা বক্তব্য আমরা সামনে রাখছিলাম, মানে অজাত শত্রু, এবং সে কারণে বোধহয় এত কাছের মানুষ শেষ সময় তারা সকলে নির্বিশেষে, রাজনীতি আমরা সব কিছু নির্বিশেষে দেখলাম সবাই এলো। তাই একটা নিরাপত্তার বিষয়টাও নজরে থাকবে কেওড়াতলা মহাশ্মশানে। সব মিলে এখন পরিস্থিতি। দেখো, নিরাপত্তা তো নিঃসন্দেহে থাকবে, কিন্তু সবথেকে বড় যে ঘটনা ঘটলো, সেই ঘটনা কেন ঘটলো, সেখানে কি ছিল, এটা এখন সবার মনে প্রশ্ন রয়েছে, কিন্তু উত্তরটা নেই। আর সেই জায়গায় দাঁড়িয়ে এখানে তার সহকর্মীরা এসছে, খুব স্বাভাবিকভাবেই যারা এসছেন তাদের কাছে কেউ রাহুল হলো অভিনেতা, কেউ হলো সহকর্মী, কেউ একেবারে একসঙ্গে কাজ করেছেন, প্রতিদিন একসঙ্গে থাকতেন। আবার কারোর কাছে তিনি খুব স্পষ্ট বক্তা, আবার কারোর কাছে তার রাজনৈতিক জ্ঞান সম্বন্ধে তার স্পষ্ট ধারণা রয়েছে, সেই জন্য রাহুলকে যথেষ্টই পছন্দ করতেন। এবং কোনো সময় রাহুলের বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য, সেগুলো নিয়ে কোথাও একেবারে আলোচনাও শুধু নয়, একেবারে নিজেদের মতন করে ভাবনা চিন্তা এবং রাহুলের কথাবার্তা। যে ছেলেটার একেবারে একটা নাম করা সিনেমা, সেখান থেকে উত্থান, তার পরবর্তীকালে তার জীবন এবং তারপর তার পড়াশোনা, তারপর তার বিভিন্ন রাজনৈতিক কথা ভাবনা চিন্তা, বিভিন্ন সময় রাহুলকে যেভাবে এই ব্যক্তিগুলো দেখে এসছেন, বর্তমান সময়ে দাঁড়িয়ে যে রাহুলকে এই কেওড়াতলা শ্মশানে দেখতে হবে, খুব স্বাভাবিকভাবেই এটা কিন্তু কারোর কাছে কাম্য নয় বা কেউ কোনোদিন ভাবতে পারেনি। আর এই জায়গায় দাঁড়িয়ে একাধিক ব্যক্তি, যেমন সোহিনী সরকার, রূপম ইসলাম, পদ্মনবতা এবং তার পাশাপাশি শান্তিলাল দাস, শতরূপ ঘোষ, একেবারে বিভিন্ন ব্যক্তিরা, চন্দন সেন, বিভিন্ন ব্যক্তিরা তারা এসছেন। কেউ সংবাদ মাধ্যমের সঙ্গে সেরকমভাবে কথা বলতে চাইছেন না, তার কারণ তারা নিজেরাই কিন্তু দাদা এখন কেউ কথা বলার পরিস্থিতিতেই নেই। ছবিগুলো আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, কেওড়াতলা মহাশ্মশানের ছবি দেখছেন। তার যারা কাছের মানুষ, পরিজনরা, বন্ধু, সহকর্মী সকলেই আসছেন এক এক করে। আমি একটু সুচরিতার সঙ্গেও কথা বলতে চাইবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুচরিতা, বিনোদন দুনিয়ার সব খবর তোমরা দাও, মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে, ভিতরকার খবরও তোমরা পাও। সেখানে দাঁড়িয়ে রাহুল এমন একজন মানুষ ছিলেন বলতেই হচ্ছে এখন, সেখানে তার নাকি কোনো শত্রু নেই, সবার সঙ্গে ভালো সম্পর্ক। সুচরিতা, একদমই অজাতশত্রুর মতোই। এবং সবথেকে খারাপ লাগার বিষয় এটাই যে দেখো, আমরা কিন্তু এই রাহুলের যখন প্রথম সিনেমা আসে সেখান থেকেই কিন্তু তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু তার শেষ কৃত্যে যে আমাদেরকে এইভাবে জনগণকে জানাতে হচ্ছে, দর্শকদের জানাতে হচ্ছে, এটাই কিন্তু খুব খারাপ লাগার বিষয়, আমার ব্যক্তিগতভাবেও খারাপ লাগার বিষয়। এবং তার সাথে সাথে এখানে যারা এই মুহূর্তে রয়েছেন, দেখো যে শ্মশানে একদম শেষকৃত্যের জন্য তাদের
পরিজন, তাদের যত বন্ধু বান্ধব রয়েছে, তাদের কলিগরা রয়েছে, তারা প্রত্যেকে রয়েছে। এবং সবথেকে বড় ব্যাপার দেখো, এখানে কিন্তু দল নির্বিশেষে মানুষজন রয়েছে। এখানে আমরা জানি যে আর্টিস্ট ফোরামের যারা রয়েছে তারা রয়েছে, প্রত্যেকে কিন্তু এখানে রয়েছে এবং তারা কিন্তু ওই শেষ বিদায়টা জানানোর জন্যই তারা এসে হাজির হয়েছে এবং সবার মধ্যেই কিন্তু একটা শোকের ছায়া। এবং সবথেকে বড় কথা, রাহুল তো পুরো দমে কাজ করছিল, তার প্রচুর কাজ এরকম থাকলো যেগুলোর অর্ধেক শুটিং হয়ে রয়েছে, শুটিং বন্ধ হয়ে থাকবে, কোনো সিনেমার শুটিং কমপ্লিট হয়েছে, ডাবিং কমপ্লিট হয়নি। আমরা কিন্তু জানি যে এই যে একটা মানুষের হঠাৎ করে চলে যাওয়া, এইটাতে কিন্তু অবশ্যই ইন্ডাস্ট্রির বিভিন্ন প্রজেক্টের সঙ্গে যে যুক্ত রয়েছেন রাহুল, সেটাতেও কিন্তু একটা এফেক্ট করবে। এবং আমি বারবারই বলছি যে মানুষের মনে একটা শোকের ছায়া রয়েছে, কিন্তু কোথাও যেন সেই সন্দেহটাও বারবার উঠে আসছে। এক্স্যাক্টলি, মানে সন্দেহের কথা যখন বলছো তুমি সুচরিতা, তখন অবশ্যই মানে পিএম রিপোর্টের দিকে একটু নজর রাখতেই হয়, কারণ এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। ফুসফুসে অতিরিক্ত পরিমাণে নোনা জল ও বালি ঢুকে মৃত্যু হয় রাহুলের, এটা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ রয়েছে। পিএম রিপোর্টে ইঙ্গিত অনেকটা সময় জলে ডুবেছিলেন রাহুল, কারণ যেভাবে বলা হচ্ছে যে বালি আর জল তার ফুসফুসে ঢুকে গেছে, তাতে এই প্রশ্নটা উঠছে তলিয়ে যাওয়ার ঠিক কতক্ষণ পর অভিনেতাকে উদ্ধার করা হয়? সমুদ্রের কতটা গভীরে চলে গিয়েছিলেন রাহুল? কেন কেউ খেয়াল করেননি? উঠছে একাধিক প্রশ্ন। যেহেতু তার সহকর্মী এক অভিনেত্রী শ্বেতা, সেও তার সঙ্গে ছিলেন, তাকে উদ্ধার করা গেল, কিন্তু রাহুলকে নয় কেন? রাহুল কতক্ষণ জলের মধ্যে ছিলেন যে এইভাবে ফুসফুস, মানে যেটা চিকিৎসকদের ভাষায় তারা বলছেন প্রায় দ্বিগুণ হয়ে গেছিল ফুসফুস, যেভাবে নোনা জল আর বালি ঢুকে একবারে ফুসফুস ফুলে যায়, কতটা সময়? এর আগেও ওনার অনেক ইন্টারভিউ বেরিয়েছে, সেই ইন্টারভিউতে উনি নিজে বলেছিলেন যে শুটিংয়ের সময় আমাদের অনেক সময় সুরক্ষাকে কম্প্রোমাইজ করতে হয়। তো এক্ষেত্রে কি ছিল যা পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত, যে তাতে জানা যাচ্ছে যে কিছু লুফোলস ছিল, তার জন্য হয়তো জীবন গেছে। বাকি তদন্ত হলে বাকিটা বোঝা যাবে। তদন্ত তো অবশ্যই হওয়া উচিত এবং এই সমস্ত বিপজ্জনক জায়গায় সমুদ্রের মধ্যে বা নদীর মধ্যে বা আগুন নিয়ে যদি কোনো শুটিং থাকে, তার ক্ষেত্রে সুরক্ষার জন্য আলাদা ব্যবস্থা থাকা উচিত। রাহুল মাম মনস্ক হলো ব্যক্তি জীবনে রাহুল আমার ভাতৃসম এবং বন্ধু প্রতিম ছিল। রাহুলের সাথে দীর্ঘদিন বহু জায়গায়, এবং আমার মনে পড়ছে আগের দিনও মানে আপনাদের চ্যানেলেরই মেগা ডিবেটে অনির্বাণদার সঞ্চালনায় সেই ডিবেট চলছে, সেখানেও রাহুল আর আমি উপস্থিত ছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে রাহুলের মৃত্যু অত্যন্ত বেদনার। আমি এটা নিয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না। পুলিশি তদন্ত হোক, কিন্তু যে তদন্তই হোক রাহুল ফিরে আসবে না। কার নেগলিজেন্সি কি নেগলিজেন্সি সেটা তদন্তে উঠে আসুক। নেগলিজেন্সি না থাকলে একজন সহ অভিনেতা এবং প্রাণবন্ত তাজা একটা ছেলে, সে চলে গেল, জলে পড়ে গেল, পুরো তদন্ত হোক। কারণ যেখানে ঘটনাটা ঘটেছে সেটি আমাদের রাজ্য নয়, সেটি উড়িষ্যার মধ্যে। সেখানে উড়িষ্যা সরকার, তাদের কি রোল ছিল সেটাও দেখা প্রয়োজন। সব দিক খতিয়ে দেখুক প্রশাসন, কিন্তু দিনের শেষে সত্যটা যে রাহুলের মতো একটা তরতাজা ছেলে সে ফিরবে না, এই কষ্টটা আমাদের সকলকে বাকি জীবন বয়ে বেড়াতে হবে। আমি আবার একটু সুচরিতার কাছে চলে যেতে চাইবো। সুচরিতা, যেহেতু তুমি শুরু থেকেই রাহুলের বাড়ি এখন কেওড়াতলা মহাশ্মশানে চলে এসছো, আমরা দেখছি তার কাছের লোকেরা আসছেন, আমি একটা জিনিস তোমায় জিজ্ঞেস করতে চাইছি যে প্রত্যেকের মধ্যেই কি রাহুলের মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে? তারা কি নিজেদের মধ্যে আলোচনা করছেন এই বিষয়টা? একদম, দেখো আমরা কাল সন্ধেবেলা থেকে যখনই এই খবরটা পাই, প্রত্যেকের সঙ্গে যখন আমরা কথা বলছি, প্রথমে তো কেউ বিশ্বাস করতে পারছিল না। তারপর যখন সত্যিটা সামনে এলো যে সত্যিই আর নেই রাহুল আমাদের মধ্যে, তখন কিন্তু প্রত্যেকের মনে এই প্রশ্নটা জাগছে যে তাহলে কি সেখানে যথার্থ পরিমাণে যে ব্যবস্থা নেওয়া হয়, শুটিংয়ের যে সেফটি মেজার, সেগুলো কি রাখা হয়নি? কি ঘটনা ঘটেছিল যে কারণে একই সঙ্গে দুজন পড়ে যাওয়ার পর একজন অভিনেত্রীকে বাঁচানো সম্ভব হলো আর বাকিদের হয়নি? এবং আরেকটা বড় কথা, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিচালক এবং যিনি কার্যনির্বাহী প্রযোজক, সে বলছিল যে যারা টেকনিশিয়ানরা ছিল তারা নাকি হাতের কাছে গামছা দিয়ে যা পেয়েছে সেই দিয়ে মানে আটকেছে, মানে নায়িকাকে আটকেছে। দেখা যাক তদন্তে কে উঠে আসে। তুমি নজর, ঠিক কি হয়েছিল অভিনেতা রাহুলের শুটিংয়ে? কিভাবে চোখের সামনে তলিয়ে গেলেন অভিনেতা? তালসারিতে দুর্ঘটনার ভয়ঙ্কর মুহূর্তের কথা প্রত্যক্ষদর্শীর মুখে।
তারা যখন শুটিং করতে গেছে, কিন্তু শুটিং খবর আমরা কিছু কেউ জানি না, কি আমাদের কমিটির মেম্বারও কেউ জানতে পারে না, কি এই যে বোর্ড যে যারা চালায় ওরা বি কেউ জানে না। শুটিং যে করা হবে, কোথায় জল আছে, কোথায় কাদা আছে, কোথায় যে চড়াবালি আছে, ওরা কিচ্ছু জানে না। হিরোইনটা আগে ফাঁসিয়ে গিয়েছিল, ও হিরোটা বাঁচিতে গিয়ে ওকে ধরার মাত্রে কিন্তু ড্রোন চলছে, আমাদের লোকাল লোক সেখানে দাঁড়িয়ে দেখছে। দেখার পরে যখন শুটিং হয় তার কাছে তো আমরা যাবার তো সুবিধা নেই, কি যে যদি আমি ধরে ফেলবো তারে ওরা লোক গালাগুলি করবে, যার জন্য কি কেউ পাশে যাচ্ছি না। আস্তে আস্তে ডুবে যাচ্ছে, ওইরকম হাত যেরকম চিরাচ্ছে, ডুবে যাচ্ছে, চিৎকার করে আসার পরে অনেকটা দূর চলে গেছে, কাছাকাছি 30 ফুট দূরে চলে গেছে। তখন আর যাবার ক্ষমতা কেউ সাধারণ লোক যেতে পারবে না। তখন আরেকটা বুটওয়ালা এসে আগে সেই হিরোইনটাকে তুলেছে, তারপরে হিরোকে যে তোলার পরে অনেকটা জল খেয়ে গেছে। তারপরে দুজনকে নিয়ে এসে এই কাছাকাছি নিয়ে এখানে পাম্পিং করে কিছুটা মানে হিরোইনটা কিন্তু জল খেয়ে নি, কিন্তু হিরোটা বেশি জল খেয়েছিল। ও তাকে চাপাচাপি করে কিছুটা জল বেড়েছে, আর তারপরে কিছুটা জল বাড়েনি। রাহুলের মৃত্যু দুর্ঘটনার ফুটেজ পুলিশের হাতে রয়েছে। রাহুল জলে ভাসছিলেন, ফুটেজে পরিষ্কার, এমনটাই পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশ সূত্রে যেটা আরো খবর এসছে, সেই সময় তারা কিছু শুট করছিলেন কোনো দৃশ্য যেটা জলের মধ্যেই। সেই সময় হঠাৎ করেই গর্তে পড়ে যান রাহুল, আর তারপরেই দুর্ঘটনা। আমরা প্রাইমারি এনকোয়ারি, ওখানে যারা যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের স্টেটমেন্টও আমরা রেকর্ড করছি। যদি তদন্ত প্রয়োজন হয় এবং অভিযোগ পাওয়া যায় এবং পোস্টমর্টম রিপোর্টের বেসিসে যা যা করণীয় ফর্মাল অফিসিয়াল ফর্মালিটিস যে আছে। আপনারা কি ফুটেজ, ওদের শুটিংয়ের ফুটেজ আপনারা ফুটেজ আমরা একটা পেয়েছি, পরবর্তী পদক্ষেপ আমরা জানিয়ে দেবো। পরিবারের তরফে কোনো অভিযোগ করা হয়েছিল? এই মুহূর্তে আমরা কোনো অভিযোগ এখনো পাইনি। শুটিংয়ের ফুটেজটা যখন লাস্ট তাকে দেখা গেছে জলে শেষ অবস্থায়, সেই অবধি ফুটেজটা আমরা পেয়েছি। ওখানে লাইফ সেভিংয়ের কিছু কি বন্দোবস্ত ছিল? ফুটেজের মধ্যে আমরা দেখতে পাইনি, কিন্তু আমরা আরও তদন্ত করলে জানা যাবে, আরও এনকোয়ারি এগো। আমরা এই মুহূর্তে বলার মতো পজিশনে নেই। একটা ইউডি কেস আমরা রেজিস্টার করেছি আমাদের দীঘা থানায়। বাড়ির লোক কি কোনো কমপ্লেন? এই মুহূর্তে এখন ওনাদের কোনো অভিযোগ আসেনি আমাদের কাছে। শুটিংয়ের পারমিশন কার থেকে দরকার, বেঙ্গল পুলিশ না উড়িষ্যা পুলিশ? সচরাচর ডিস্ট্রিক্ট পুলিশের কাছে একটা ইনফরমেশন থাকে, তো ওনারা বলছেন যে ইনফরমেশন সেরকম ছিল না। আমরা আরও ডিটেলসটা জানতে পারলে আপনাদেরকে বলতে পারবো। জেলা পুলিশের কাছে কি কোনো ইনফরমেশন ছিল শুটিংয়ের ব্যাপারে? না, জেলা পুলিশের কাছে ওই সময় কোনো ইনফরমেশন ছিল না, যেহেতু এই জেলার মধ্যে শুটিংটা হয়নি।